বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্নভঙ্গ, সেলেসাওদের কাঁদিয়ে কোয়ার্টারে পা রাখল দুর্দমনীয় নরওয়ে। নেইমারের অবসর ঘোষণা, হতাশ বাংলাদেশি সমর্থকরা। ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে 3 পাহাড় ধসে নারী শিশু সহ 8 রোহিঙ্গা ও বাংলাদেশি মৃত্যু, আহত বেশ কয়েকজন। আষাঢ়ের শুরু থেকে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, সারা দেশের হাসপাতালে রোগীর চাপ। দেশে সঠিক রোগ নির্ণয়ে ঘাটতি রয়েছে বলেন স্বাস্থ্যমন্ত্রী। ক্ষমতাধর রাষ্ট্র চীন রাশিয়ার এক হওয়ার গুঞ্জনের মধ্যে যৌথ মহড়ার প্রস্তুতি, প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট এলাকায় টহল পরিচালনার ঘোষণা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সারা। শুরুতেই ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ আসর থেকে প্রিয় দল ব্রাজিলের এমন বিদায়ে হতাশ বাংলাদেশের লাখো কোটি সমর্থক। ভোর রাতের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পরিবেশও বদলে যায় বিষাদের আবহে। ব্রাজিলের পরাজয়ে মুষড়ে পড়েন সমর্থকরা। প্রিয় দলের জয় দেখার আশায় রাজধানীর টিএসসিতে বড় পর্দার সামনে জড়ো হয়েছিলেন হাজারো ব্রাজিল সমর্থক। শুরু থেকেই স্লোগান, করতালি আর উচ্ছ্বাসে মুখর ছিল পুরো এলাকা। কিন্তু ম্যাচের শেষ ভাগে এসে বদলাতে থাকে রং। অনেকেই নীরবে স্থান ত্যাগ করেন, কারো কারো চোখে মুখে ছিল হতাশা, আবার কেউ এই পরাজয়কে দলের জন্য এক কঠিন শিক্ষা হিসেবে দেখছেন। বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ায় টিএসসি জুড়ে উৎসবের আবহ মুহূর্তে পরিণত হয় নিস্তব্ধতায়। এবার অন্যান্য প্রসঙ্গ। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণের ফলে পৃথক 3টি পাহাড় ধসের ঘটনায় নারী শিশু সহ 8 জন রোহিঙ্গা নিহত হয়েছে। এছাড়া এক বাংলাদেশিরও মৃত্যু হয়। সোমবার দিবাগত রাত 1টায় উপজেলার পালংখালী ইউনিয়নের 15 নং জামতলী ক্যাম্পের D/6 ব্লকে বসত ঘরের পাহাড় ধসে পড়ে। এ ঘটনায় একই পরিবারের 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে রাত 3টার ক্যাম্প বালুখালী 11 নং রোহিঙ্গা ক্যাম্পের C/11 ব্লকে পাহাড় ধসে নারী ও শিশু সহ 4 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন একজন। সশস্ত্র বাহিনীর নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করলে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ঢাকা সেনানিবাসে পিজিআর-এর 51তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। পিজিআর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রধান যেন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়ে এমনভাবে নিরাপত্তা কৌশল সাজাতে হবে। মফিউর রহমানের রিপোর্ট। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সার্বিক সুরক্ষায় পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর। গৌরবময় পথ চলার 51 বছর পূর্ণ করল এই বিশেষায়িত বাহিনীটি। এ উপলক্ষে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। এতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিজিআর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন তিনি। পিজিআর-এর আত্মত্যাগ ও গৌরবময় ইতিহাস তুলে ধরে সরকার প্রধান বলেন, বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ এবং সাইবার ড্রোন সুরক্ষার মতো প্রযুক্তি নির্ভর হুমকি মোকাবেলায় বাহিনীটিকে সক্ষম করে গড়ে তোলা হবে। যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এইসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রধানের নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা প্রয়োজন যাতে জনগণের সঙ্গে দূরত্ব তৈরি না হয়। গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। চেইন অফ কমান্ড মেনে চলার পাশাপাশি সততা, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে পিজিআর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। প্রতি সদস্যের
সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড অনুসরণ, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। সশস্ত্র বাহিনী নিয়মানুবর্তিতা বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এবং জুলাই গণঅভ্যুত্থানে আবু সাইদ সহ সকল শহীদের স্মরণে 16ই জুলাইকে শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া 5 আগস্টকে গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হবে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। 17 বছর ধরে গুম, খুন ও রাষ্ট্রীয় নিপীড়নের শিকার পরিবারগুলোর কর্মসংস্থান ও পুনর্বাসনে সরকার নতুন একটি অধিদপ্তর গঠন করতে যাচ্ছে বলেও জানান তিনি। আমি 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 শিরোনামে একটি অনুষ্ঠান করা হবে এবং সেটি করা হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিফ গেস্ট হিসেবে উনি উপস্থিত থাকবেন। শহীদ আবু সাইদের ঘটনা আপনারা জানেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে অবস্থিত। সেখানে তার এই আত্মত্যাগকে স্মরণ করে রাখার জন্য একটি স্মৃতিস্তম্ভ, সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। বর্ষার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। এতে আক্রান্ত হয়ে প্রতিদিনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। বাড়তি চাপ সামলাতে চালু করা হয়েছে 50 শয্যার বিশেষ ডেঙ্গু কর্নার। সঞ্জয় চৌধুরীর তোলা ছবিতে মোহাম্মদ রিয়াজ উদ্দিনের তথ্যে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের ব্যবধানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ রোগীর চাপ। জরুরি বিভাগ থেকে ডেঙ্গু ওয়ার্ড, সবখানেই জ্বর আক্রান্তদের ভিড়। বর্ষা শুরুর পর ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় এমন অবস্থা হাসপাতালটির। চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী ও ফেনী সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে ভিড় করছেন রোগীরা। অনেকের শরীরে প্লাটিলেটের মাত্রা কমে যাওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখন দেখাছিলাম প্রাইভেট ডাক্তার, উনি ওষুধ দিয়েছিল, কিন্তু ওগুলোতে আমার ডোজও দিয়েছিলাম আমি, ওগুলোতে কিন্তু আমার কিন্তু জ্বর কমে নেই। ওনার পরীক্ষার রিপোর্ট মানে ডেঙ্গু পাইছে, তো ওই জন্য আমরা মেডিকেলে ভর্তি হয়েছি। এমনি তো সেবা ভালো পাচ্ছি। এখানে চিকিৎসা নেওয়ার কিছুটা ভালো হয়েছে, এরপরে এরা রাখতেছে না, আমরা বড় হসপিটালে চলে যান। ডেঙ্গু আক্রান্তদের জন্য হাসপাতালে আলাদা কর্নার চালু রয়েছে। এডিস মশাবাহিত রোগটি নিয়ন্ত্রণের সতর্কতা, বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণ জরুরি বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। আমাদের সবাইকে যার যার এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপর হচ্ছে সন্ধ্যার সময় আমরা ফুল স্লিপ শার্ট পরবো, যখনই ঘুমাবো তখনই আমরা মশারির ভিতর থাকবো। এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি, ইনশাআল্লাহ ডেঙ্গু অনেক কমে যাবে। ডেঙ্গু পরিস্থিতির মধ্যেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে আওয়ামী লীগ সরকারের অবহেলার চিত্র তুলে ধরেন মন্ত্রী। কোনো মৃত্যুবরণ কেউ করে নাই, ভালো চিকিৎসা পাচ্ছে, সুতরাং আশা করি এই ধারা অব্যাহত থাকবে। এই জন্য আজকে ডেঙ্গুকে প্রতিরোধ করার জন্য আজকের উদ্যোগটা কিন্তু এই জন্যই, এবং আমি মনে করি এই উদ্যোগের মাধ্যমে এই পর্যন্ত তারা সফলভাবে করতে পেরেছে, আগামী দিনও পারে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি, তবে রোগী বাড়তে থাকায় দেখা দিয়েছে উদ্বেগ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বাংলাদেশের সঠিক রোগ নির্ণয়ের ঘাটতির কথা উল্লেখ করে এ বিষয়ে হতাশা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠী প্রয়োজনীয় ও মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবায় উচ্চ প্রযুক্তি শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী। স্বাস্থ্য ব্যবস্থার এসব প্রতিবন্ধকতা দূর করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। In the health sector this year, the historical budget is approved around 69,000 crores taka to support our people, public health, to take care of the public health, to make the public health available at the remotest areas of the whole country. কুমিল্লা নগরীতে সড়কের সক্ষমতার চেয়ে কয়েক গুণ ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে। বেপরোয়া গতির এই যানের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সংশ্লিষ্টরা বলছেন, অপ্রশিক্ষিত চালক, দুর্বল তদারকি এবং অনিয়ন্ত্রিত লাইসেন্স বাণিজ্যই এই সংকটের প্রধান কারণ। শাহাবুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিন তানোয়ার।
মুহূর্তের অসাবধানতা আর তাতেই ঝরে যায় একটি তাজা প্রাণ। সম্প্রতি কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় অটোরিকশার ধাক্কায় নিহত হন ৭১ বছরের রফিকুল ইসলাম। এছাড়া গেল ২৮ মে নগরীর ঠাকুরপাড়া এলাকায় অটোরিকশার ধাক্কায় প্রাণ যায় প্রথম শ্রেণীর শিক্ষার্থী রামিসার। শুধু ব্যস্ত সময়ই নয়, রাতের ফাঁকা সড়কেও বেপরোয়া গতির কারণে থামছে না মৃত্যুর মিছিল। আমার মেয়ে কোনো রাস্তা পার হয়েছে, এটা যে রাস্তা পার হয়েছে, আমার মেয়ে রাস্তা ছিল, রাস্তাতে ওই পাশের থেকে গাড়ি গেছে, এই পাশের থেকে উল্টায় আবার মায়ের রাস্তার উপরে পড়া ঘটনা চলে আমার মায়া মারা যায়। আমাদের ফুলের মতন বোন ছিল। বেপরোয়া গতিতে চলতে থাকা একটা অটোরিকশা সজোরে এসে আব্বুকে ধাক্কা দেয়। কুমিল্লায় অটোরিকশার ধাক্কায় প্রায় ঘটা এমন দুর্ঘটনায় অঙ্গ হারাচ্ছেন অনেকে। কেউ কেউ কর্মক্ষমতা হারিয়ে দীর্ঘমেয়াদী আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন। যাবে উত্তর সাইডে, হ্যাঁ আমারে দক্ষিণ সাইডে যাই, এর ধুবের ভিতরে যাই আমারে দিচ্ছে বাড়ি। মেইন রোডে অটো ওঠানো নিষিদ্ধ করতে হবে। প্রশাসনকে বলবো প্রত্যেকটা মোড়ের মধ্যে ট্রাফিক দেওয়া উচিত। সিটি কর্পোরেশনের তথ্য মতে কুমিল্লা নগরীর সড়কে সর্বোচ্চ ১৫,০০০ অটোরিকশা চলাচলের সক্ষমতা রয়েছে। তবে বাস্তবে এই সংখ্যা কয়েক গুণ বেশি। সচেতন মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, অপ্রশিক্ষিত চালক, ট্রাফিক আইন অমান্য করা এবং প্রশাসনের দুর্বল তদারকির কারণেই সড়ক এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। অটো আমাকে মেরে দেখেন এখানে অ্যাক্সিডেন্ট করেছিলাম। এই চালকদের কোনো নির্দিষ্ট প্রশিক্ষণ লাইসেন্স নেই। প্রশিক্ষিত হলে হয়তো কিছুটা নিয়ন্ত্রণ করা যেত। সাধারণত অটোর জন্য আমরা মোটরসাইকেল হতে শুরু করে হাঁটা চলা পর্যন্ত কষ্টকর হয়ে গেছে। কোনো মান নিয়ন্ত্রণের ব্যবস্থা নাই বা তাদের একটা বিধিবদ্ধ কর্তৃপক্ষের অধীনে এনে তাদের কোনো জবাবদিহিতার কোনো ব্যবস্থাও নাই। দুর্ঘটনার বিষয়টি স্বীকার করে শহরের যানজট কমাতে অটোরিকশার সংখ্যা কমিয়ে আনা এবং চালকদের দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন নগর কর্তৃপক্ষ। দৈনন্দিনই দুর্ঘটনা ঘটছে এবং দুর্ঘটনার কবলে পড়ছে কুমিল্লার সাধারণ মানুষ। খুব দ্রুত সময়ের মধ্যে অটোগুলো, মিশুকগুলো আমরা সব রেজিস্ট্রেশন আওতায় নিয়ে আসবো এবং সেটি খুব সীমাবদ্ধতার মধ্যে থাকবে। কুমিল্লা নগরীতে এখন সবচেয়ে বড় আতঙ্ক ব্যাটারি চালিত অটোরিকশা। এখন দেখার বিষয়, এই প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটা উদ্যোগী হয় প্রশাসন, নাকি নতুন কোনো দুর্ঘটনার পর আবারও আলোচনাতেই সীমাবদ্ধ হয়ে থাকবে এই সংকট। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের রাজস্ব আয় থাকলেও সেই অনুযায়ী নেই যাত্রী সেবা। অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা আর মৌলিক সুবিধার অভাবে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। আধুনিক সিগন্যালিং ব্যবস্থার অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ট্রেনে ওঠানামা। যাত্রীদের সার্বিক সুবিধার্থে স্টেশনটির আধুনিকীকরণ দাবি জানিয়েছেন স্থানীয়রা। তসলিম আহমেদের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। এটি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশন। প্রতি মাসে স্টেশনটির রাজস্ব আয় ২৫ লাখ টাকা। তারপরেও প্ল্যাটফর্মের অস্বাস্থ্যকর পরিবেশ, সুপেয় পানির ব্যবস্থা না থাকা, অপরিচ্ছন্ন ও ব্যবহার অনুপযোগী টয়লেট আর ভাঙা ছাউনি, সব মিলিয়ে যাত্রীদের ভোগান্তির যেন শেষ নেই। স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী না থাকায় বাড়ছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। রাতের বেলায় পুরো এলাকা কার্যত অরক্ষিত থাকে। সন্ধ্যার পরে একবার অবহেলাতে থাকে। এখানে গাঁজাখোর, চোর টোর, সব পকেটমার সবার আড্ডা এখানে। পুলিশও ঠিকমতো ডিউটি করে না, একটা ফাঁড়িয়া ছিল, ফাঁড়ি বর্তমানে নাই। এছাড়া টিকিট ব্যবস্থাপনাতেও অনিয়ম এবং কালোবাজারির অভিযোগ যাত্রীদের। তাছাড়া আধুনিক সিগন্যালিং ব্যবস্থার অভাবে ট্রেনে ওঠানামা সহ ট্রেন চলাচলে অনিয়ম দেখা দেয়ায় হর হামেশাই ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। স্টেশনটাকে গ্রেডে উন্নীত করার যোগ্যতা ছিল, এটা করার প্রয়োজন ছিল। তা না করে এটাকে ডি গ্রেড করে এখন মানুষের চরম ভোগান্তির মধ্যে মানুষ এই স্টেশনে আছে। মানুষ ঠিকভাবে ট্রেনে উঠতে পারে না। মাস্টার টাস্টার কিছুই নাই, কখন ট্রেন আসে কখন যায় এগুলোর কোনো নিশ্চয়তা নাই। সিগন্যাল বাতি নাই এবং ছিনতাই গাড়ি প্রচুর বাড়ি গেছে, প্রশাসনের ব্যবস্থা নাই। স্টেশনের সার্বিক ব্যবস্থাপনা ও যাত্রী সেবার মান উন্নয়নের পরিবর্তে স্টেশন মাস্টারের ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকার অভিযোগও রয়েছে। ঠিক আছে, অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন আশুগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই। যাত্রীদের কি অভিযোগ সেটা আমি জানি না, কিন্তু অভিযোগ তো আসলে আমার কাছে আসতে হবে। অভিযোগ আসলে আমি সিনিয়র স্যারদের সাথে কথা বলে যেভাবে ভালো সমাধান করার চেষ্টা করব। আর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত সহ সার্বিক বিষয়ে তদন্ত করা হবে বলে ফোনে জানালেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমি যাব, পরিদর্শন করব, আর যারা আছে ওরা ভালোভাবে কাজ করবে যাতে
এগুলো না করতে পারে। অবশ্যই যাতে চুরি ছিনতাই না হয় সেটা আমরা ব্যবস্থা নেব। আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে মানসম্মত ও যাত্রী বান্ধব পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে মনে করেন সবাই। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বজুড়ে আমেরিকার একচ্ছত্র প্রভাব কমাতে বিশ্বের দুই ক্ষমতাধর দেশ চীন ও রাশিয়া আবারও এক হচ্ছে। চলতি সপ্তাহে শুরু হতে যাচ্ছে চীন ও রাশিয়ার নৌবাহিনীর বার্ষিক যৌথ সামরিক মহড়া। চীনের অন্যতম প্রধান বন্দর নগরী চিংদাও উপকূলের এই মহড়াটি সোমবার থেকে শুরু হয়ে 13 জুলাই পর্যন্ত চলবে। জয়েন্ট সি 2026 নামের এই সামরিক মহড়াটি চীনের পূর্বাঞ্চলীয় শহর কিংদাওয়ের সমুদ্র ও আকাশে অনুষ্ঠিত হবে। চীনের নর্দার্ন থিয়েটার কমান্ড জানায় যে তাদের পক্ষ থেকে দুটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট, একটি সাবমেরিন, একটি সাপ্লাই জাহাজ এবং একটি উদ্ধারকারী জাহাজ এই মহড়ায় অংশ নিচ্ছে। মহড়াটি সমাপ্ত হওয়ার পর দুই দেশের নৌবাহিনী প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট কিছু এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে সুপার টাইফুন বাভি। ঘণ্টায় প্রায় 290 কিলোমিটার বেগের ভয়ঙ্কর বাতাস নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল গুয়াম ও নর্দার্ন ম্যারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে সুপার টাইফুনের আঘাতে সুপার টাইফুন মেয়াসের প্রভাবে চীনের হাইনান প্রদেশে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানায়, অত্যন্ত বিপজ্জনক এই ঝড় ভয়াবহ ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে। সমুদ্রে প্রায় 11 মিটার উচ্চতার ঢেউও সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহারে বাড়ছে গতি, কিন্তু এর উল্টো পিঠে হতাশাও আছে। যেমন ইন্টারনেটের বিশাল দুনিয়া এখন ভরে গেছে মানহীন ভুয়া এআই কন্টেন্টে, যাকে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন এআই স্লপ বা আবর্জনা। এই ঘটনায় একটি সতর্ক বার্তায় সামনে আসছে, আর তা হলো মানুষের মেধা আর যাচাই বাছাইয়ের বিকল্প আসলে অন্য কিছুতে হতে পারে না। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর প্রতিবেদনে। সকালবেলা ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ দেখলেন আপনার প্রিয় কোনো রাজনৈতিক নেতা বা রূপালী পর্দার তারকা এমন কিছু বলছেন বা করছেন যা অপ্রত্যাশিত। ভিডিওটি দেখতে একদম নিখুঁত, কণ্ঠস্বরও হুবহু এক, কিন্তু কিছুক্ষণ পরে জানা গেল এটি আসলে এআই দিয়ে তৈরি একটি ডিপফেক। 2026 সালে এসে ইন্টারনেটে এমন অভিজ্ঞতার মুখোমুখি হওয়া এখন নিত্যদিনের ঘটনা। কর্মক্ষেত্রেও পড়তে হচ্ছে বিব্রতকর আর তিক্ত অভিজ্ঞতার সামনে। আর এতেই প্রশ্ন উঠছে, এআই প্রযুক্তিতে কাজ সহজ হচ্ছে নাকি সে উল্টো বোঝা তৈরি করছে। হার্ভার্ডের সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, এআই মানুষের অজান্তেই কর্মক্ষেত্রে নতুন সমস্যার জন্ম দিয়েছে, যার নাম ওয়ার্ক স্লপ। সহজ কথায়, এআই দিয়ে তৈরি কাজ প্রথম দেখায় একদম নিখুঁত, চকচকে এবং দারুণ ফরম্যাটেড মনে হয়, কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় এসব কন্টেন্ট অপ্রাসঙ্গিক উপাদানে ভরা। ফলে একই কাজ বারবার সংশোধন করতে হয় কর্মকর্তাদের। হার্ভার্ড বিজনেস রিভিউ, স্ট্যানফোর্ড সোশ্যাল মিডিয়া ল্যাব এবং বেটার অ্যাপ ল্যাবস যৌথভাবে যুক্তরাষ্ট্রের সহস্রাধিক পূর্ণকালীন কর্মীর উপর একটি গবেষণা চালায়। এর ফলাফলে দেখা যায়, এআই দিয়ে তৈরি ভুল কাজগুলো সংশোধন করতে প্রায় 2 ঘন্টা করে বাড়তি সময় নষ্ট হচ্ছে। দিনের পর দিন এমন চলতে থাকলে কর্মীদের মধ্যে ক্লান্তি আর হতাশা বাড়তে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এআই টুলের নয়, সমস্যাটা আসলে ব্যবহারের ধরনে। সঠিক প্রশিক্ষণ কিংবা এআই ব্যবহারে স্পষ্ট গাইডলাইন না থাকলে ওয়ার্ক স্লপের সমস্যা বাড়তেই থাকবে। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির সুবিধা পেতে এআইকে সহায়ক হিসেবে ব্যবহার করতে হবে, বিকল্প নয়। সঠিক ভারসাম্য তৈরি করতে পারলেই কেবল কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াবে এআই, অন্যথায় ওয়ার্ক স্লপের মতো দুষ্টচক্র প্রাধান্য পাবে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। কম পুঁজিতে বেশি লাভ হওয়ায় মিষ্টি কুমড়া চাষে আগ্রহ বাড়ছে নওগাঁর কৃষকদের। কুমড়ার পাশাপাশি এর কচি ডগা ও শাকের প্রচুর চাহিদা থাকায় কৃষকরা সারা বছরই বাড়তি আয় করতে পারেন। ফলে সম্ভাবনাময় ও লাভজনক অর্থকরী ফসলে পরিণত হয়েছে কুমড়ার চাষাবাদ। হাবিবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার।
জেলার কীর্তিপুর, হরিরামপুর, দেলুয়াবাড়ি, মই, মাধাইনগর ও শালুকান বিলের মাঠগুলোতে কৃষকেরা মিষ্টি কুমড়া চাষ করেন। এসব মাঠে মাঠে কেবলই মিষ্টি কুমড়ার জাংলা, জাংলার উপরে সবুজ লাউয়ের ডগা, আর নিচে ঝুলে আছে শুধু মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়া। জাংলা তৈরি, কুমড়ার পরিচর্যা আর কীটনাশক বাবদ প্রতি বিঘা জমিতে খরচ হয় প্রায় 20,000 টাকা, আর 1 বিঘা জমি থেকে কমপক্ষে 2,000 কেজি কুমড়া উৎপাদিত হয়ে থাকে। প্রতি বিঘায় লাভ হয় প্রায় 25 থেকে 30,000 টাকা। লাউ কুমড়ার ফসলটা খুব লাভবানজনক। আমি এবারে 5 কাঠা লাগাইছি, যদি এবারে ভালো হয় তাহলে আগামী বছরে আর একটু বেশি করে লাগাবো। তো লাভজনক ফসল, আমি এটা এই মিষ্টি কুমড়া করেই লাভবান হয়েছি, যার জন্য এবার একটু বেশি লাগাইছি, সামনের বছর আরও বেশি লাগাবো। 35-30 হাজার টাকা খরচ হয়, আর লাউ বিক্রি হয় 80 থেকে 1 লাখ পর্যন্ত। লাউ ভালো হলে হয়। কীটনাশকের দাম বেশি, সার ফসফেটের দাম বেশি। মিষ্টি কুমড়া লাগাচ্ছে খুব ভালো। আমরা আশা করি আগামী বছর কাটা 5-10 মিষ্টি কুমড়া আবাদ করবে ইনশাল্লাহ। লাভজনক হওয়ায় কৃষকদের মিষ্টি কুমড়া চাষে উৎসাহিত করছে কৃষি বিভাগ। কৃষকদের সার্বিক আমরা বিভিন্ন ধরনের কলা কৌশলগত আমরা বিভিন্ন ধরনের সাহায্য সহায়তা করছি এবং সেই সাথে তাদেরকে বিভিন্ন ধরনের বুদ্ধি পরামর্শ দিয়ে তাদেরকে আমরা চেষ্টা করছি। চলতি মৌসুমে জেলায় মোট 455 হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের বাঁশখালী আনোয়ারা সংযোগস্থলের তৈলারদ্বীপ ব্রিজে টোল আদায়ের টেন্ডার বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের বিরলে ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী 4 আসনের সংসদ সদস্য KBM মোশাররফ হোসেন। বগুড়ার সোনাতলায় মারপিটে আহত ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। পিরোজপুরে মাসব্যাপী পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও মাদক বিরোধী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্নতা ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশাররফ হোসেন। ফরিদপুরের সালথা উপজেলার খদ্দ লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়েছে। টাঙ্গাইলের করটিয়া সরকারি সাদত কলেজে উৎসবমুখর আনন্দে এলামনাই অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, এ পর্যায়ে প্রথমে রয়েছে প্রথম আলো শিরোনাম করেছে, ক্যাডেট কলেজের আদলে হবে 600 শিক্ষা প্রতিষ্ঠান, আবারও রোনালদো নাকি এবার ইয়ামাল। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, আমেরিকার স্বর্ণযুগের সূচনা মাত্র ট্রাম্প। সমকাল শিরোনাম করেছে, বিশ্ববাজারে বন্ড ছেড়ে ঋণ নিতে চায় সরকার, ডালাসে ইউরোপিয়ান ক্লাসিকো। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, শিক্ষার চেয়ে আগ্রহ এখন রাজনীতি আর তদবিরে, জনগণের বিশ্বাস ও ভালোবাসায় আস্থা রাখতে চায় প্রধানমন্ত্রী। যুগান্তর শিরোনাম করেছে, বিচারের কাঠগড়ায় আওয়ামী লীগও, যুদ্ধে জিতে শেষ আটে ফ্রান্স। আমার দেশ শিরোনাম করেছে, পলাতক 3 জেনারেল এখন কলকাতার সেনা এলাকায়। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্নভঙ্গ, সেলেসাওদের কাঁদিয়ে কোয়ার্টারে পা রাখল দুর্দমনীয় নরওয়ে, নেইমারের অবসর ঘোষণা, হতাশ বাংলাদেশি সমর্থকরা। ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে 3 পাহাড় ধসে নারী শিশু সহ 8 রোহিঙ্গা ও বাংলাদেশের মৃত্যু, আহত বেশ কয়েকজন।
আষাঢ়ের শুরু থেকে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। সারা দেশের হাসপাতালে রোগীর চাপ। দেশে সঠিক রোগ নির্ণয়ে ঘাটতি রয়েছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং ক্ষমতাধর রাষ্ট্র চীন রাশিয়ার এক হওয়ার গুঞ্জনের মধ্যে যৌথ মহড়ার প্রস্তুতি। প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট এলাকায় টহল পরিচালনার ঘোষণা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।